আসসালামু আলাইকুম, সবাইকে শুভরাত্রি। আশা করছি প্রত্যেকে ভালো আছো এবং যে যেখান থেকে দেখছো ইউটিউব, ফেসবুক কিংবা জুম অ্যাপস থেকে যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা যত সময় জয়েন হয়েছো আর যারা নিয়মিত ক্লাস করছো তাদেরকে প্রত্যেককে অনেক ধন্যবাদ। আমরা আজকে আলোচনা করব বিজ্ঞান। যেহেতু গত সপ্তাহে বিজ্ঞান ক্লাস আমাদের হয়নি এবং আজকে সে অনুযায়ী প্রথম ক্লাস বিজ্ঞানের প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণী এবং প্রাথমিক বিজ্ঞানের প্রথম ক্লাস হবে আজকে। আর আমাদের ক্লাসের টাইম যথা নিয়মে 40 মিনিট করে, এবং যদি কোনো কিছু বোঝার বাকি থাকে পরবর্তীতে আবার লিঙ্ক দেওয়া হবে এবং সেই লিঙ্কে জয়েন করে নেবা। আর এরপর দ্বিতীয় ক্লাস হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো শুরু করছি আমাদের আজকের ক্লাস বিজ্ঞান। তো বিজ্ঞানের এই যে প্রাথমিক বিজ্ঞান, এই বিজ্ঞানের ইংরেজি যে নাম সেটা হচ্ছে এলিমেন্টারি সায়েন্স। বিজ্ঞানের নাম হচ্ছে প্রাথমিক বিজ্ঞানের নাম হচ্ছে এলিমেন্টারি সায়েন্স। তো আমরা শুরু করছি। প্রথম যে অধ্যায়, অধ্যায় 1, এই প্রথম অধ্যায় হচ্ছে জীবের আবাসস্থল। আমরা জীবের আবাসস্থল বলতে কি বুঝি? প্রথমত হচ্ছে জীব কি এবং জীব কাকে বলে? যার জীবন আছে, যা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত বেঁচে থাকে এবং যার মৃত্যু আছে, সেটাই জীব। যার জীবন আছে, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত বেঁচে থাকে এবং মৃত্যু আছে, এবং এর মাঝে সে বৃদ্ধি পায়, বংশ বৃদ্ধি করে, এটসেট্রা এটসেট্রা। তো এটাকে জীব বলা হয়। এবং জীবের ভিতরে রয়েছে উদ্ভিদ ও প্রাণী। যদি এখানে এটা ডিটেলস এভাবে দেওয়া নেই, এটা জানার জন্য জীবের ভিতরে রয়েছে উদ্ভিদ ও প্রাণী। উদ্ভিদ কাকে বলে? যারা আমরা কোনো একটা বীজ থেকে বা মাটির ভেদ করে উপরে উঠে বংশবৃদ্ধি করে, শাখা প্রশাখা থাকে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে, তাদেরকে উদ্ভিদ বলা হয়। এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বৃদ্ধি পায় এবং অবশ্যই মৃত্যু আছে। যাদের জীবন আছে প্রত্যেকেরই মৃত্যু আছে। প্রাণী, এটা হচ্ছে জীব। জীবকে ভাগ করা হয়েছে দুটি ভাগে, আর যাদের প্রাণ আছে তাদের প্রাণী বলা হয়। অবশ্যই যাদের প্রাণ আছে তারা প্রাণী। অর্থাৎ জীব এবং উদ্ভিদ এবং প্রাণী সহ আরো অনেক বিচিত্র রকমের জীব নিয়ে জীব জগৎ গঠিত। তো উদ্ভিদ এবং প্রাণী নিয়ে যে একটা জগৎ তৈরি হয়েছে তাদেরকে বলা হয় জীব জগৎ। জীব জগৎ বিচিত্র ধরনের উদ্ভিদ ও প্রাণী রয়েছে। কোনো কোনো জীব স্থলভাগ বা মাটিতে বাস করে, কেউ আবার পানিতে বা মাটি পানি উভয় স্থানে বসবাস করে। কোনো কোনো জীবের প্রয়োজন ছায়াযুক্ত পরিবেশ, আবার কারো প্রয়োজন আলো আছে এমন পরিবেশ, আবার কোনো কোনো পানিতে বসবাস করে, ডাঙ্গায় বসবাস করে, ইত্যাদি। যেহেতু আমরা আজকে আলোচনা করব জীবের আবাসস্থল, আমরা আজকে আলোচনা করব জীবের আবাসস্থল। তো যেহেতু জীবের আবাসস্থল আলোচনা করব, তাহলে আমরা এখানে জীবের কি কি আবাস আছে সেগুলো, আবাস মানে বাসস্থান, জীব কোথায় কোথায় বাস করে সেটা সম্পর্কে আমরা দেখব। আচ্ছা, জীব কোথায় কোথায় বাস করতে পারে? পানিতে বাস করতে পারে, মাটিতে বাস করতে পারে, ডাঙ্গায় বাস করতে পারে। ডাঙ্গা মানে হচ্ছে যেখানে পানি এবং মাটি উভয় থাকে। জীবের আবাসস্থল, যেখানে কোনো জীব স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে সেটাই জীবের আবাসস্থল। ছোট্ট একটা এসকিউ যেটাকে বলতে পারি আমরা, জীবের আবাসস্থল বলতে কি বুঝো? প্রথম এখানে একটা প্রশ্ন হচ্ছে, জীবের আবাসস্থল বলতে কি বোঝায়? যেখানে জীব স্বচ্ছন্দে বসবাস করে, কোনো প্রতিকূল পরিবেশ ছাড়াই একটা জীব তার নির্দিষ্ট গণ্ডির ভিতরে বসবাস করতে পারে, বংশবৃদ্ধি করতে পারে, তাকেই বলা হয় জীবের আবাসস্থল। উদ্ভিদ প্রাণী, কি বলো? এখানে কি স্বচ্ছন্দে হবে না স্বাচ্ছন্দ্য হবে? স্বচ্ছন্দে। আমরা যখন আমরা আঞ্চলিকতা বলি স্বাচ্ছন্দ্যে বলে থাকি, আসলে হচ্ছে স্বচ্ছন্দে। যেখানে কোনো জীব স্বচ্ছন্দে বসবাস করতে পারে সেটাই জীবের আবাসস্থল। এটা যদি স্বাচ্ছন্দ্যে বলো সেটাও ভুল হবে না, আর স্বচ্ছন্দে বললেও ভুল হবে না। উদ্ভিদ প্রাণী কোথায় জন্মে? এখন একটা ছক দেওয়া আছে, এই ছকটা আমাদের হচ্ছে যে উদ্ভিদ ও প্রাণী কোথায় জন্মে তা খুঁজে বের করো। আমরা কিন্তু উপরে তেমন কিছু পাইনি, উপরে শুধু পেয়েছি উদ্ভিদ প্রাণী, কোনো জীব স্থলভাগে বাস করে, কোনো জীব আবার মাটিতে বসবাস করে, সেটা পেয়েছি। যে জীব স্থলে বসবাস করতে পারে, আবার মাটিতেও বসবাস করতে পারে, এতটুকুই। বাট
জীব স্থলে বসবাস করে, মাটিতে বসবাস করে, আবার পানিতে বসবাস করে। হ্যাঁ, আর উভয় স্থানে বসবাস করে। এই মাটি এবং পানি উভয় যেটা বলা হয় সেটাকে বলা হয় ডাঙ্গা বা ডাঙ্গা। আবার কোনো কোনো জীবের প্রয়োজন ছায়াযুক্ত পরিবেশ, আবার কোনো কোনো জীবের প্রয়োজন আলো আছে এমন পরিবেশ। তো আমরা এখানে কয়েকটা টপিকস পেলাম। নাম্বার 1 টপিকস পেয়েছি এখানে, যে জীব স্থলভাগে বা মাটিতে বসবাস করতে পারে। 2 হচ্ছে জীব পানিতে বা মাটি উভয় স্থানে বসবাস করতে পারে। 3 হচ্ছে জীবের প্রয়োজন ছায়াযুক্ত পরিবেশ। আবার কিছু কিছু জীব আছে যেগুলো আলো প্রয়োজন। তো আমরা এখানে 4টা টপিকস পেলাম জীবের বসবাসের জন্য। মাটি, পানি, মাটি, পানি, তারপরে উভয় স্থান, মাটি, পানি, স্থলভাগ উভয় স্থান, ছায়াযুক্ত পরিবেশ, আলোযুক্ত পরিবেশ। উদ্ভিদ ম্যাম প্রাণী 5টা কোথায় হ্যাঁ 5টি। উদ্ভিদ প্রাণী কোথায় জন্মে তা খুঁজে বের করো। উদ্ভিদ এবং প্রাণীর জন্মটা কোথায় হয় এটা খুঁজে বের করার জন্য বলছে। এটা একটা ছোট্ট অ্যাসেসমেন্ট। দেখি, বিদ্যালয় এবং নিজ বাড়ির আশেপাশে যে সকল উদ্ভিদ প্রাণী দেখেছি সেগুলোর নাম এবং এরা কোথায় জন্মেছে বা বাস করে তা নিচে লেখো। আমাদের স্কুলে আমরা যেখানে পড়াশোনা করি বা আমাদের যে বাড়ি আছে বা বাসা আছে, এই আশেপাশে যে সকল উদ্ভিদ প্রাণী দেখছো সেগুলোর নাম এবং এরা কোথায় জন্মে তার নাম এখানে ছকে লিখতে হবে। এখানে উদ্ভিদের কয়েকটা উদ্ভিদের নাম লিখতে পারো। যেমন এখানে তোমার দেখা উদ্ভিদ, এখন যে তোমার বইতে যেগুলো আছে বা তুমি কোনো গাইড বই পড়ছো, তোমার স্কুলের টিচার পড়াচ্ছেন একটা, আরেক টিচার পড়াচ্ছেন একটা, এটা কোনো সমস্যা না। তোমার দেখা কয়েকটি উদ্ভিদের নাম, এখানে 3টা ঘর আছে, 3টে উদ্ভিদের নাম এবং এরা কোথায় বাস করে, 3টা প্রাণীর নাম এবং এরা কোথায় বাস করে। তুমি এখানে তোমার দেখা 3টি উদ্ভিদের নাম বলতে পারো। যেমন কিছু সবজি হতে পারে, লাইকাস, মরিচ গাছ হতে পারে। মরিচ গাছ যদিও গুল্মজাতীয় উদ্ভিদ। আম গাছ লিখতে পারো, আম গাছ। তারপরে লিখতে পারো নারকেল গাছ, তারপর লিখতে পারো কাঁঠাল গাছ। এবং এদের বাস করে কোথায়? আবার অথবা এই যে সুন্দরী গাছ লিখতে পারো, অথবা যেগুলো মাটি এবং পানি উভয়, কলা গাছ সেটাও হতে পারে। তো এটা কোথায় থাকে? যেমন আম গাছ যদি বলি এটা মাটিতে বসবাস করে। আবার যদি কলা গাছ বলি মাটি পানি উভয় বসবাস করতে পারে। আবার যদি বলা হয় ক্যাকটাস, মরুভূমিতে বসবাস করতে পারে। অনুরূপভাবে যদি প্রাণীর নাম বলা হয়, যেমন গরু, গরু আবাসস্থল হচ্ছে স্থলভাগ এবং মাঝে মাঝে পানিতেও থাকতে পারে, খুব কম সেটা। আর তারপরে যেমন মহিষ পানিতে থাকতে পারে, মাটিতেও থাকতে পারে, উভয় জায়গায় থাকতে পারে। তারপরে হচ্ছে পাখি গাছে বসবাস করতে পারে। কয়েকজন সহপাঠীর সাথে ছকের তথ্য নিয়ে আলোচনা করি এবং জীবের আবাসস্থল সম্পর্কে ধারণা স্পষ্ট করি। তো এখানে বলা হয়েছে, আমরা তো এটা দেখলামই। তো এটা ছোট্ট একটা বাড়ির কাজ করে নিতে পারো, এটা বাধ্যতামূলক না, তুমি যদি চাও এটা করতে পারো, না করলেও সমস্যা নেই। কয়েকজন সহপাঠীর সাথে ছকের তথ্য নিয়ে আলোচনা করি এবং জীবের আবাসস্থল সম্পর্কে ধারণা করি। তো এখানে আমাদের একটা সারসংক্ষেপ দিয়েছে, দেখি এখানে কি আছে। বিভিন্ন জীব বিভিন্ন ধরনের আবাসস্থলে জন্মে ও বসবাস করে। জল বা স্থলভেদে যেমন বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মে, তেমনি বিভিন্ন ধরনের আবাসস্থলে ভিন্ন ভিন্ন রকমের প্রাণী বাস করে। বিভিন্ন আবাসস্থলের বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণী সম্পর্কে আরো কিছু জানি। এখানে কি বলছে? বিভিন্ন জীব বিভিন্ন ধরনের আবাসস্থলে জন্মে ও বসবাস করে, এটা আমরা জানি। কারণ আমরা যদি বাংলাদেশের কথা চিন্তা করি, বাংলাদেশের যে সকল জীব বসবাস করে, ঠিক মরুভূমি যদি বলি বা সৌদি আরব যদি বলি, মালয়েশিয়া বলি কিংবা আমেরিকা বলি, সেখানে কিন্তু এই ধরনের জীবগুলো বসবাস করে না। আবার পানিতে যে সকল বাংলাদেশের মিঠা পানিতে যে ধরনের মাছ পাওয়া যায়, আবার লবণাক্ত পানিতে কিন্তু সে ধরনের মাছ পাওয়া যায় না। তো জল বা স্থলভেদে যেমন বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মে, তেমনি বিভিন্ন ধরনের আবাসস্থলে ভিন্ন ভিন্ন রকম প্রাণী বাস করে। জীবের বসবাসের জন্য বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে। অবশ্যই যে কোনো জীবের বসবাসের পরিবেশ রয়েছে। স্থলজ, জলজ, মেরু অঞ্চলের পরিবেশ। মেরু অঞ্চল যেখানে আসলে গাছপালা খুব কম থাকে, সেই অঞ্চলে, যেখানে মরুভূমি আমরা যেটাকে, সরি, মরুভূমি অঞ্চল আর মেরু অঞ্চল আলাদা। আমরা এখানে ভূগোলের একটা টপিক, সেটা হচ্ছে আমরা জানি পৃথিবীকে 2টি ভাগে ভাগ করা হয়েছে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। সেই মেরুর কথা এখানে বলা হয়েছে। এসব পরিবেশে বসবাসরত প্রাণীদের মধ্যে ভিন্নতা রয়েছে। পরিবেশের বিভিন্ন আবাসস্থল যেমন ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, তেমনি এখানে বসবাসকারী বিভিন্ন ধরনের প্রাণীর মধ্যে বৈচিত্র্য লক্ষ্য করা যায়। জীবের বসবাসের জন্য বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে, যেমন স্থলজ, জলজ, মেরু অঞ্চলের পরিবেশ। এসব পরিবেশে বসবাসরত প্রাণীদের মধ্যে ভিন্নতা রয়েছে। পরিবেশের বিভিন্ন আবাসস্থলে
যেমন ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য, তেমনি এখানে বসবাসকারী বিভিন্ন ধরনের প্রাণীর মধ্যে বৈচিত্র্য লক্ষ্য করা যায়। হ্যাঁ, আমরা জানি যে বিভিন্ন ধরনের প্রাণীর বিভিন্ন ধরনের বৈচিত্র্য রয়েছে। স্থলজ আবাসস্থল, স্থলজ বলতে কি বোঝায়? যেটা হচ্ছে মাটি, মাটি বা ভূমির পরিবেশ হলো স্থলজ আবাসস্থল। উদ্ভিদ ও প্রাণীর একটি বড় অংশ স্থলজ পরিবেশে বসবাস করে। উদ্ভিদ এবং প্রাণী এরা স্থলভাগে বসবাস করে। স্থলভাগের উদ্ভিদ হলো আম, জাম, কাঁঠাল, নারিকেল, কলা, নিম, করই, মেহগনি ইত্যাদি। এগুলো মাটিতে থাকে এবং পানির প্রয়োজন হয়, কিন্তু অত বেশি পানির দরকার হয় না। ঠিক এসব বড় বড় উদ্ভিদের নিচে ছায়াযুক্ত স্থান হলো ছোট ছোট উদ্ভিদের আবাস, যেমন বিভিন্ন ধরনের ঘাস বা তৃণভোজী উদ্ভিদ। আমরা জানি যে আমাদের বাড়িতে যে বড় বড় গাছগুলো থাকে সেই গাছের নিচে কিন্তু ছোট ছোট ঘাস জন্মায়, যেগুলোকে আমরা আগাছাও বলতে পারি। আগাছা নামে চিনি, আগাছা বলতে পারি না, যেগুলোকে আমরা আগাছা নামে চিনি। এ তো এগুলো হয়। এরপর হচ্ছে, আর এগুলোকে বলা হয় তৃণভোজী প্রাণী। ছোট ছোট স্যাঁতসেঁতে ভেজা ও ঠান্ডা স্থানে জন্মে মশ ও ফার্ন জাতীয় উদ্ভিদ। কোনো কোনো উদ্ভিদ আবার বড় উদ্ভিদের গায়ে আশ্রয় নিয়ে বেঁচে থাকে, যেমন অর্কিড ও বিভিন্ন ধরনের ফার্ন। আবার প্রাণীদের মধ্যে রয়েছে মানুষ, গরু, ছাগল, হাতি বা আচ্ছা, এখানে একটু খেয়াল করো, এখানে বলা হয়েছে ছায়াযুক্ত স্থানে ছোট ছোট উদ্ভিদ জন্মে, এগুলোকে বলা হয় তৃণভোজী উদ্ভিদ। প্রশ্ন হচ্ছে তৃণভোজী উদ্ভিদ কাকে বলে? তৃণভোজী যেগুলো, এই তৃণভোজী হচ্ছে যেগুলো গোখাদ্য হিসেবে ব্যবহার করে থাকি আমরা, সেগুলোকে তৃণভোজী উদ্ভিদ বলা হয়। ঘাস বা তৃণভোজী যেগুলো আমরা গোখাদ্য মানে গরু ছাগলের খাবার হিসেবে ব্যবহার করে থাকি। স্যাঁতসেঁতে ভেজা ও ঠান্ডা স্থানে জন্মে মশ ও ফার্ন জাতীয় উদ্ভিদ। মশ এবং ফার্ন জাতীয় উদ্ভিদ কোথায় জন্মগ্রহণ করে? স্যাঁতসেঁতে ভেজা ও ঠান্ডা স্থানে। কোনো কোনো উদ্ভিদ আবার বড় বড় উদ্ভিদের গায়ে আশ্রয় নেয়। অনেক বড় বড় গাছে আবার আর বড় গাছের ভিতরে আবার আরেকটা গাছ ওঠে, যেটাকে আমরা পরগাছা বলে থাকি। এগুলোর মধ্যে হচ্ছে অর্কিড এবং বিভিন্ন ধরনের ফার্ন। তো ছোট প্রশ্ন হতে পারে, অর্কিড কি ধরনের উদ্ভিদ? অর্কিড একটি পরগাছা উদ্ভিদ, বড় গাছের উদ্ভিদ জন্মগ্রহণ করে। আবার প্রাণীদের মধ্যে রয়েছে মানুষ, গরু, ছাগল, হাতি, বাঘ, শেয়াল, হাঁস, মুরগি, বিভিন্ন ধরনের পাখি। স্থল আবাসস্থলের মধ্যে অনেক বৈচিত্র্য রয়েছে, যেমন বনজ, মরুজ এবং তৃণভূমি। এইখানে একটা জিনিস খেয়াল করো, বনজ, মরুজ এবং বনজ মানে বনের, মরুজ মানে মরুভূমি এলাকার, আর তৃণভূমি মানে হচ্ছে একদম বিস্তীর্ণ, যেটা নিচু ভূমি বা সমতল ভূমি বলা হয়। এরপর হচ্ছে বনজ আবাসস্থল। যখন কোনো স্থানে প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রচুর পরিমাণে জন্মায়, তখন সেখানে বনের সৃষ্টি হয়। যখন কোনো স্থানে প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মায়, তখন সেখানে বনের সৃষ্টি হয়। যেমন আমাদের দেশের শালবন, সুন্দরবন। বনের উদ্ভিদ সমূহের মধ্যে রয়েছে গজারি, মেহগনি, সুন্দরী, গেওয়া, গর্জন অন্যতম। এখানে একটু আন্ডারমার্ক করে নাও, যখন কোনো স্থানে প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের প্রচুর পরিমাণে উদ্ভিদ জন্মায়, তখন সেখানে বনের সৃষ্টি হয়। বন কিভাবে সৃষ্টি হয়? আমাদের দেশের শালবন, সুন্দরবন। তোমাদের দেশ, আমাদের দেশের কয়েকটি বনের নাম যদি লিখতে বলা হয়, তাহলে সেগুলো কি কি হবে? সেগুলো হবে শালবন এবং সুন্দরবন। এরপরে হচ্ছে আরো অনেকগুলো বন আছে। আর শাল বনের উদ্ভিদের মধ্যে রয়েছে শালবন এবং সুন্দরবনের উদ্ভিদের মধ্যে রয়েছে, ম্যাম, কি বলো? আজকে কি সিডাব্লিউ করাবেন? হ্যাঁ, সিডাব্লিউ করাবো। ম্যাম, খাতা কি বের করবো? হ্যাঁ, খাতা বের করে রাখো, আমি এখনো দেই না, একটু পরে দেব। আমাদের দেশের শালবন, সুন্দরবন বনের উদ্ভিদের মধ্যে রয়েছে শাল বা গজারি, মেহগনি, সুন্দরী, গেওয়া, গর্জন অন্যতম। তো এখানে কিছু আমাদের দেশের বনের মধ্যে যে গাছগুলো রয়েছে, শালবন এবং সুন্দরবন, এবং সেখানে কি কি ধরনের গাছ রয়েছে? শালবনে শাল বা গজারি গাছ রয়েছে, মেহগনি, সুন্দরী, গেওয়া, গর্জন, এগুলো মোস্ট উল্লেখযোগ্য গাছ। এরপর হচ্ছে গুল্ম জাতীয় তৃণ, মশ ও ফার্ন জাতীয় উদ্ভিদ রয়েছে। গুল্ম
একদম ছোট লতাপাতা যেগুলো হয়, তৃণ যেগুলো ঘাস জাতীয় এবং পান জাতীয় উদ্ভিদ। বনজ পরিবেশে অনেক প্রাণী বসবাস করে, যেমন আমাদের সুন্দরবনে বাস করে বাঘ, হরিণ, বানর, কুমির, বিভিন্ন ধরনের পাখির আবাসস্থল। ব্যাঙ উভচর প্রাণী, শিশু অবস্থায় ব্যাঙগাছি, এরা পানিতে থাকে, বড় হয়ে মাটি ও পানির উভয় স্থানে বসবাস করে। সাপ, ইঁদুর, কাকড়া মাটির গর্তে বসবাস করে। আমাদের দেশের হাতি আবাসস্থল হলো চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম বনভূমি। আমাদের জাতীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার শুধু সুন্দরবনে বাস করে। এখানে কতগুলো টপিকস রয়েছে, সেটা হচ্ছে আমাদের দেশে হাতির আবাসস্থল হলো চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম বনভূমি। আর আমাদের জাতীয় প্রাণী বা জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার থাকে সুন্দরবনে। শুধুমাত্র বাংলাদেশের সুন্দরবনে জাতীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায়। এরপর রয়েছে তৃণভূমি। জলজ পরিবেশের মধ্যে অনেক স্থানে বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘাস জাতীয় উদ্ভিদের প্রাধান্য থাকে। এই ধরনের আবাসকে বলে তৃণভূমি। এখানে থাকে শন, নলখাগড়া, বিরুৎ ও গুল্ম জাতীয় উদ্ভিদ। তৃণভূমির মধ্যে কি কি আছে, যেমন এই ধরনের এখানে রয়েছে শন, তারপর নলখাগড়া, বিরুৎ ও গুল্ম জাতীয় উদ্ভিদ। শন হচ্ছে আমরা ওই যে কাশবনের ভিতর যে কাশবনের ছোট চিকন চিকন ঘাস জাতীয় লম্বা হয়ে থাকে, এটা এটা বিভিন্ন ধরনের ঝাড়ুর কাজে ব্যবহার করা হয়। আর নলখাগড়া হচ্ছে ছোট চিকন, একটু ডাঁটাটা একটু মোটা হয় এবং পাতাগুলো হয় আমরা যে ইক্ষু বলে থাকি বা ইক্ষুইত বলা হয় বা আখ বলা হয়, সে আখের যে পাতা এরকম। আর বিরুৎ এবং গুল্ম জাতীয় ছোট ছোট উদ্ভিদ। প্রাণীদের মধ্যে থাকে হরিণ, কুকুর, খরগোশ, শেয়াল, বাজ পাখি, পেঁচা, হায়না। আর আমাদের এই যে তৃণভূমিতে কি কি বাস করে, হরিণ, কুকুর, খরগোশ, শেয়াল, বাজ পাখি, পেঁচা এবং হায়না। হায়না একটা হিংস্র প্রাণী। এরপর হচ্ছে মরুজ অঞ্চল। মরুজ অঞ্চলে বসবাস করে। মরুভূমি হলো স্থল আবাসস্থলের মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চল। মরু অঞ্চলের এটা একটু নোট করে নাও। মরু অঞ্চলের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে উচ্চ তাপমাত্রা, কম বৃষ্টিপাত, দিন ও রাতের তাপমাত্রা ব্যাপক পার্থক্য এবং শুষ্ক আবহাওয়া মরুজ আবাসস্থলের প্রধান বৈশিষ্ট্য। একটা প্রশ্ন, এটা এটা একটা সিডাব্লিউ লিখে নাও। মরুজ আবাসস্থলের বৈশিষ্ট্য কি কি? সিডাব্লিউ, মরুজ পরিবেশের বৈশিষ্ট্যগুলো কি কি? হ্যাঁ, একটু মার্ক করে নাও। মরুজ পরিবেশের বৈশিষ্ট্য: উচ্চ তাপমাত্রা, কম বৃষ্টিপাত, দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য, শুষ্ক আবহাওয়া মরুজ আবাসস্থলের প্রধান বৈশিষ্ট্য। এবং মরুজ আবাসস্থলের প্রধান যে উদ্ভিদগুলো রয়েছে, খেজুর, ম্যাম, ফণিমনসা। জি বলো। এটা কি মরুজ পরিবেশের হবে নাকি মরুজ আবাসস্থলের হবে? মরুজ পরিবেশ হলে হবে, আবাসস্থল বলে হবে, দুটোই একই। যেখানে আবাসস্থল ওটাই তো পরিবেশ। মরুজ আবাসস্থল অথবা মরুজ পরিবেশ একই। মরুজ পরিবেশের যে বৈশিষ্ট্য সেটা হলো উচ্চ তাপমাত্রা, কম বৃষ্টিপাত, দিন ও রাতের তাপমাত্রা ব্যাপক পার্থক্য, শুষ্ক আবহাওয়া। আর মরুজ পরিবেশের যে বৈশিষ্ট্য উদ্ভিদ সেগুলো হচ্ছে খেজুর, ফণিমনসা, ক্যাকটাস, গুল্ম অঞ্চলের উদ্ভিদ। মরুজ আবাসস্থলের প্রাণীদের মধ্যে রয়েছে উট, গিরগিটি, টিকটিকি, সান্ডা এবং বিভিন্ন ধরনের পতঙ্গ। সান্ডা তো ইদানিং খুব হইচই ফেলছে, সান্ডা আমরা দেখতে পাচ্ছি। আর একটা হচ্ছে উট, আমরা বাস্তবে অনেকে দেখছো, হয়তো অনেক দেখো নাই, আবার চিড়িয়াখানা হয়তো দেখে থাকবে। গিরগিটি, গিরগিটিটা আমি বাস্তবে দেখি নাই। মানুষ কথায় কথায় বলে যে গিরগিটি নাকি কিছুক্ষণ পর পর রং বদলায়। তারপর হচ্ছে সান্ডা এবং বিভিন্ন ধরনের পতঙ্গ। মানে মেরু আবাসস্থল। মেরু আবাসস্থল হচ্ছে পৃথিবীর কোনো কোনো অঞ্চলে বরফে ঢাকা থাকে, যেমন মেরু অঞ্চল। এই অঞ্চলে খুবই কম উদ্ভিদ জন্মে। এদের মধ্যে রয়েছে আর্কটিক উইলো, কটন গ্রাস ও লাইকেন জাতীয় উদ্ভিদ। একটু মার্ক করে নাও। আমরা কিন্তু মেরু অঞ্চল, আমাদের যে পৃথিবীকে ভাগ করা হয়েছে উত্তর অঞ্চল এবং দক্ষিণ, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, এবং সেখানে যে অঞ্চল পৃথিবীর কোনো কোনো যে অঞ্চলগুলো বরফে ঢাকা থাকে তাকে, আমাদের যে উত্তর মেরু আছে এবং দক্ষিণ মেরু আছে, আমরা যদি ভূগোল বিষয়ে একটু পড়ি তাহলে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর কিছু কিছু অঞ্চল আছে যেখানে একদম
সারা বছর বরফ দিয়ে ঢাকা থাকে। এবং আমরা অনেক সময় যদি কোনো সিনেমা দেখে থাকি, সেই সিনেমায় কিন্তু দেখানো হয় যে সারা দেশ বরফে ঢাকা আছে, পুরো পরিবেশটাই বরফ ঢাকা, -71 ডিগ্রি বা -70 ডিগ্রি বা 40 ডিগ্রি তাপমাত্রায় এখানে মানুষ বসবাস করছে। তো সেই অঞ্চলগুলোকে বলা হয় মেরু অঞ্চল। এই অঞ্চলে খুবই কম উদ্ভিদ জন্মে, এদের মধ্যে আছে আর্কটিক উইলো। মেরু অঞ্চলের উদ্ভিদ হচ্ছে আর্কটিক উইলো, কটন গ্রাস ও লাইকেন জাতীয় উদ্ভিদ। কিছু অন্যান্য বৈশিষ্ট্য প্রাণী অঞ্চলে বাস করে, যেমন শ্বেত ভালুক, ভল্লুক, সিল, পেঙ্গুইন। শ্বেত ভালুক, সিল এবং পেঙ্গুইন। আমরা এখানে কিছু ইমেজ দেখা যাচ্ছে। শ্বেত ভালুক, এটা হচ্ছে পেঙ্গুইন, আর এটা হচ্ছে শিল। তো আমরা এখানে দেখলাম যে মেরু অঞ্চলে কি কি উদ্ভিদ রয়েছে। মেরু অঞ্চলের উদ্ভিদগুলো রয়েছে আর্কটিক উইলো, কটন গ্রাস ও লাইকেন। আর প্রাণী রয়েছে শ্বেত ভল্লুক, সিল, পেঙ্গুইন। সারা বছর পানি থাকে এমন আবাসস্থলগুলোই জলজ আবাসস্থল, যে স্থানে সারা বছর পানি থাকে। সমুদ্র, নদী, পুকুর, খাল, বিল ইত্যাদি হলো জলজ আবাসস্থল। এসব আবাসস্থলের পরিবেশের ভিন্নতা রয়েছে। এর মধ্যে একটি হলো স্বাদু পানির জলজ পরিবেশ, যেমন নদী, পুকুর, খাল, বিল ইত্যাদি। আমরা এখানে যদি বলি নদী, পুকুর, খাল, বিল, এগুলিকে বলা হয় জলজ আবাসস্থল, মানে যেখানে সারা বছর পানি পাওয়া যায়। পানি না থাকলে তো জলজ হবে না। যেখানে সারা বছর পানি পাওয়া যায় সেটা হচ্ছে জলজ আবাসস্থল। এগুলো হচ্ছে সমুদ্র, নদী, পুকুর, খাল, বিল ইত্যাদি। এসব আবাসস্থলের পরিবেশের ভিন্নতা রয়েছে। এর মধ্যে একটি হলো স্বাদু পানির জলজ পরিবেশ, যেমন নদী, পুকুর, খাল, বিল ইত্যাদি। নদী, পুকুর, খাল, বিল ইত্যাদি যেখানে জোয়ারের পানি আসা যাওয়া করে না, সেটা কিন্তু স্বাদু পানি হয়। এই পরিবেশে তবে খালে কিন্তু মাঝে মাঝে জোয়ারের পানি আসা যাওয়া করে, তবে সেটা কিন্তু নিজ লোকালয়ের বাইরের থেকে না। যেমন নদী, পুকুর, খাল, বিল ইত্যাদি, এটা হচ্ছে স্বাদু পানির জলজ আবাসস্থল। আর এই পরিবেশে বিভিন্ন ধরনের উদ্ভিদ থাকে, যেগুলো হচ্ছে শাপলা, পদ্ম, কচুরিপানা, ক্ষুদিপানা, টোপাপানা, বিভিন্ন ধরনের শৈবাল। অর্থাৎ ছোট ছোট উদ্ভিদ যেগুলো পানিতে ভাসমান। শাপলা আমরা সবাই জানি, পদ্ম চিনি, কচুরিপানা, ক্ষুদিপানা, টোপাপানা। প্রাণীর মধ্যে থাকে রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস ও অনেক ধরনের মাছ, কুমির, কাছিম, কাঁকড়া, শামুক, ঝিনুক, চিংড়ি ইত্যাদি। তো আমরা এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে যে মিঠা স্বাদু পানির মাছগুলো কি কি, উদ্ভিদগুলো কি কি। স্বাদু পানির আবাস উৎস কি কি, নদী, খাল। প্রশ্ন হচ্ছে একটা স্বাদু পানির উৎস কোনটা, নদী, খাল, বিল, পুকুর ইত্যাদি। স্বাদু পানির উৎস হচ্ছে নদী, পুকুর, খাল, বিল ইত্যাদি। আর স্বাদু পানির যে উদ্ভিদগুলো রয়েছে সেগুলো হচ্ছে শাপলা, পদ্ম, কচুরিপানা, ক্ষুদিপানা, টোপাপানা, বিভিন্ন ধরনের শৈবাল ইত্যাদি। স্বাদু পানির মাছগুলো রয়েছে রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস ও নানা ধরনের কুমির, কাছিম, কাঁকড়া, শামুক, ঝিনুক, চিংড়ি ইত্যাদি। তো আমরা এখানে দেখলাম যে পরিবেশের নদী, পুকুর, খাল, বিল ইত্যাদি হচ্ছে স্বাদু পানির উৎস। এবং এখানে যে উদ্ভিদগুলো জন্মে সেগুলো হচ্ছে শাপলা, পদ্ম, কচুরিপানা, ক্ষুদিপানা, টোপাপানা, বিভিন্ন ধরনের শৈবাল। এবং প্রাণীগুলোর মধ্যে রয়েছে কাতলা, মৃগেল, পাঙ্গাস, অনেক ধরনের মাছ, কুমির, কাছিম, শামুক, ঝিনুক, চিংড়ি ইত্যাদি। এবার হচ্ছে সামুদ্রিক আবাসস্থল। জলজ পরিবেশে হলো সমুদ্রের পানি, নদী, পুকুর, খাল ও বিলের পানি থেকে আলাদা। সমুদ্রের পানি লবণাক্ত থাকে। এই পানিতে যে সকল উদ্ভিদ প্রাণী বাস করে তারা সাধারণত নদী, পুকুর বা খাল, বিল বসবাসকারী উদ্ভিদ প্রাণীদের থেকে আলাদা। সামুদ্রিক পরিবেশে প্রধান উদ্ভিদ হলো বিভিন্ন ধরনের সামুদ্রিক শৈবাল, যেমন ল্যাম ল্যামিনারিয়া, এটা হচ্ছে সামুদ্রিক লেমিনারিয়া। আবার একটু বলি লেমিনারিয়া। তারপর হচ্ছে সারগাছাম, লেমিনারিয়া, সারগাছাম। এছাড়া সামুদ্রিক ঘাসের মধ্যে রয়েছে জস্টেরা, হ্যালোডিউল ইত্যাদি। তো আমি এখানে কয়েকটা নাম আবার একটু বলছি, যেগুলো হচ্ছে সামুদ্রিক আবাসস্থল। এর মধ্যে রয়েছে ল্যামিনারিয়া, সারগাছাম, জস্টেরা, হ্যালোডিউল ইত্যাদি। সামুদ্রিক প্রাণীগুলোর মধ্যে রয়েছে তিমি, ডলফিন, অক্টোপাস, হাঙ্গর,
লাল কাঁকড়া, তারা মাছ, জেলিফিশ সহ অসংখ্য প্রজাতির মাছ। সমুদ্রের লোনা পানির মাছের মধ্যে প্রধান হলো রূপচাঁদা, লইট্ট, লাক্ষা, কোরাল, স্যামন, টুনা, ইলিশ ইত্যাদি। কিছু কিছু নিচু এলাকা বছরের বেশিরভাগ সময় জল মগ্ন থাকে, বাকি সময় শুষ্ক থাকে, এদের বলে জলাভূমি। এসব এলাকার ঋতু অনুযায়ী উদ্ভিদ প্রাণীর উপস্থিতি ভিন্ন ভিন্ন হয়। বাংলাদেশের হাওড় বাওড় এ ধরনের জলাভূমি। এ ধরনের জলাভূমি স্বাদু পানির হতে পারে, যেমন রাতারগুল, হাকালুকি হাওর ধরনের জলাভূমি। আমরা এটা আবার দেখছি জলাভূমি যে কিছু কিছু নিচু এলাকা রয়েছে যেখানে বছরের বেশিরভাগ সময় পানি নিচে থাকে, তাদেরকে বলা হয় জলাভূমি। এদের মধ্যে রয়েছে, এরা ঋতু অনুযায়ী বিভিন্ন ধরনের থাকে এবং এখানে ঋতু অনুযায়ী উদ্ভিদ প্রাণীর ভিন্ন ভিন্ন দেখা যায়। বাংলাদেশের হাওর বাওর এ ধরনের জলাভূমি। এ ধরনের জলাভূমি স্বাদু পানি হতে পারে। আর বাংলাদেশের যে জলাভূমিগুলো রয়েছে সেগুলো হচ্ছে স্বাদু পানির জলাভূমি। এর মধ্যে রয়েছে রাতারগুল, হাকালুকি হাওর এ ধরনের জলাভূমি। আমরা তো কিন্তু রাতারগুল বা হাকালুকি হাওরে মানুষ কিন্তু পর্যটন হিসেবে যায়, ঘুরতেও যায়। এই ধরনের জলাভূমি স্বাদু পানির। আচ্ছা, আবার নোনা পানির জলাভূমি হতে পারে, যেমন সুন্দরবন। পানির গভীরতার সাথে সাথে এখানে জীববৈচিত্র্যের পরিবর্তন হয়। যেখানে পানির গভীরতা যত বেশি সেখানে জীববৈচিত্র্য তত বেশি, যেখানে পানির গভীরতা যত কম সেখানকার জীববৈচিত্র্য তত কম থাকবে। এখানকার বিশেষ উদ্ভিদ হলো কলমি, হেলেঞ্চা, হিজল, করচ, বরুণ ইত্যাদি। এ পরিবেশে বিভিন্ন ধরনের প্রাণী যেমন মাছ, সাপ, ব্যাঙ এবং জলচর পাখি দেখা যায়। তাহলে আমরা এখানে দেখলাম জলাভূমিতে কি কি দেখা যায়। কিছু কিছু নিচু এলাকা বছরের বেশিরভাগ সময় জলের নিচে থাকে বা পানির নিচে থাকে, তাই এগুলো এই অঞ্চলকে বলা হয় জলাভূমি। এবং বিভিন্ন ঋতু অনুযায়ী বিভিন্ন ধরনের প্রাণী এবং উদ্ভিদ দেখা যায়। বাংলাদেশের হাওর বাওর এ ধরনের জলাভূমি। আমরা যে হাওর বাওর বলে থাকি, হাওর বাওর এগুলো হচ্ছে জলাভূমির একটা অংশ এবং এখানে ভিন্ন ভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী পাওয়া যায়। আর এই যে জলাভূমিগুলো থাকে এগুলো কোনো স্বাদু পানির জলাভূমি। আবার জলাভূমি কিন্তু লবণ পানির রয়েছে, যেমন সুন্দরবন। পানির গভীরতার সাথে সাথে জীববৈচিত্র্য পরিবর্তন হয়। পানির গভীরতা বেশি হলে সেখানে বিভিন্ন ধরনের জীব বা উদ্ভিদ দেখা যায়, আর পানির গভীরতা কম হলে সেখানে আবার ভিন্ন ধরনের জীব বা উদ্ভিদ দেখা যায়। এরপর হচ্ছে জীবের অভিযোজন। নির্দিষ্ট বাসস্থানে বা পরিবেশের সাথে জীবের খাপ খেয়ে বেঁচে থাকার প্রক্রিয়াকে অভিযোজন বলে। পরিবেশে খাপ খেয়ে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের উদ্ভিদের মধ্যে বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। প্রাণীদের মধ্যে বাহ্যিক এবং অভ্যন্তরীণ গঠনগত নানা রকম পরিবর্তন দেখা যায়। তা কি বলছে জীবের অভিযোজন? নির্দিষ্ট বাসস্থানের, আমরা আবার একটু দেখি, নির্দিষ্ট বাসস্থানের নির্দিষ্ট বাসস্থানের পরিবেশের সাথে জীবের খাপ খেয়ে বেঁচে থাকার প্রক্রিয়াকে অভিযোজন বলে। অভিযোজন কাকে বলে? নির্দিষ্ট বাসস্থানে বা পরিবেশের সাথে জীবের খাপ খেয়ে বেঁচে থাকার প্রক্রিয়াকে অভিযোজন বলে। পরিবেশে খাপ খাইলে খাইয়ে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের উদ্ভিদের মধ্যে বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। প্রাণীর মধ্যে বাহ্যিক এবং অভ্যন্তরীণ গঠনগত নানা রকম পরিবর্তন দেখা যায়। পরিবেশের খাপ খেয়ে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণীর বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রাণীদের মধ্যে বাহ্যিক এবং অভ্যন্তরীণ গঠনগত নানা রকম পরিবর্তন থাকে। প্রশ্ন হচ্ছে, এটা বাড়ির কাজ। SW, বিভিন্ন পরিবেশে জীব কিভাবে নিজেকে খাপ খেয়ে নেয়? লিখে নাও SW এটা। বিভিন্ন পরিবেশে জীব কিভাবে খাপ খেয়ে নেয়। আর জীবের অভিযোজন কৌশল অনুসন্ধান, যারা লাগবে কচুরিপানা, মুরগি, এটা আমাদের করার দরকার নেই, কারণ আমরা এই মুহূর্তে এটা করতে পারবো না। এটা দরকার নেই। এই যে কচুরিপানা আনতে হবে এবং সেখানে কি পরিমাণ ফাঁপা সেটা দরকার নেই, এবং এই 3 নম্বরটা দরকার নেই। 3, 4, 5 এ পর্যন্ত আমাদের আর কোনো দরকার নেই। এবং এই অধ্যায়ের যে সারসংক্ষেপ সেটা হচ্ছে কচুরিপানার মধ্যে যে ফাঁপা অংশ থাকে তাকে বায়ুকুটুরি বলে। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। বায়ুকুটুরি কাকে বলে? কচুরিপানার মধ্যে যে ফাঁপা অংশ থাকে তাকে বায়ুকুটুরি বলে। এই বায়ুকুটুরি কচুরিপানাকে জলজ এবং পরিবেশে ভেসে থাকতে সাহায্য করে। আচ্ছা, আমি যদি প্রশ্ন করা হয় কচুরিপানা কেন ভেসে থাকে,
কচুরিপানা কেন ভেসে থাকে? কচুরিপানা হচ্ছে জলজ পরিবেশে বায়ু কুঠুরি কচুরিপানাকে জলজ পরিবেশে ভেসে থাকতে সাহায্য করে। কচুরিপানা আমরা তাহলে লিখতে পারি, যদি বলা হয় কচুরিপানা কেন ভেসে থাকে, কচুরিপানার মধ্যে যে ফাঁপা অংশ থাকে তাকে বায়ু কুঠুরি বলে। এই বায়ু কুঠুরি কচুরিপানাকে জলজ পরিবেশে ভেসে থাকতে সাহায্য করে। জলজ পরিবেশে কি করে? ভেসে থাকতে সাহায্য করে, অর্থাৎ ভেসে থাকে, ডুবে না। কচুরিপানার মধ্যে যে ফাঁপা অংশ থাকে তাকে বায়ু কুঠুরি বলা হয়, আর এই বায়ু কুঠুরির কারণেই কচুরিপানা পানিতে ভেসে থাকে। এখানে বলা হয়েছিল যে এই ঘরটায় যে এই কচুরিপানা দিয়ে কাজ করতে হবে। আর এখানে হচ্ছে হাঁস এবং পায়ের মুরগির আঙ্গুলের ছাপ, এটা আমার দরকার নেই বাড়ির কাজ করার। জীবের অভিযোজন সম্পর্কে আরো কিছু জানি। অভিযোজন, কোন জীব যে নির্দিষ্ট পরিবেশে বসবাস করে সেই পরিবেশে সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য নিজের গঠন এবং শরীরবৃত্তীয় কাজের পরিবর্তন ঘটায়, একে অভিযোজন বলে। প্রশ্ন হচ্ছে অভিযোজন কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট, কোন জীব যে নির্দিষ্ট পরিবেশে বসবাস করে সেই পরিবেশে সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য নিজের এবং শরীরবৃত্তীয় কাজের পরিবর্তন ঘটায়, একে অভিযোজন বলে। এটা হচ্ছে সিডব্লিউ, অভিযোজন কাকে বলে? কোন জীব যে নির্দিষ্ট পরিবেশে বসবাস করে সেই পরিবেশে সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য নিজের গঠন ও শরীরবৃত্তীয় কাজের পরিবর্তন ঘটায়, তাকে বলা হয় অভিযোজন। স্থলজ পরিবেশে জীবের অভিযোজন সম্পর্কে আরো কিছু জানি, যেটা স্থলজ পরিবেশের জন্য হয়ে থাকে। স্থলজ পরিবেশের মধ্যে প্রধান হলো বনজ পরিবেশ। এখানে প্রচুর পরিমাণে বৃক্ষ জাতীয় উদ্ভিদ পাওয়া যায় এবং এদের কাণ্ড শক্ত, মোটা এবং শাখা প্রশাখা, অর্থাৎ এখানে বলা হয়েছে স্থলজ আবাসস্থলের মধ্যে প্রধান হলো বনজ পরিবেশ, প্রচুর পরিমাণে বৃক্ষ জাতীয়। এখন প্রশ্ন হচ্ছে গাছ এবং বৃক্ষ, আমরা তো নর্মালি গাছ বলি, আর যেটা অনেক বড় অনেক পুরাতন সেগুলোকে বৃক্ষ বলা হয়। এদেরকে শক্ত, মোটা এবং শাখা প্রশাখাযুক্ত, এদের মূল মোটা, শক্ত, বিস্তৃত শাখা প্রশাখাযুক্ত, ফলে এরা কাণ্ডকে দৃঢ়ভাবে মাটির সাথে আটকে রাখতে পারে। শীতকালে বায়ু শুষ্ক থাকায় উদ্ভিদের পাতার মাধ্যমে পানি বের হয়ে যাওয়ার পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি, এতে পানি শূন্য হয়ে উদ্ভিদের মৃত্যু হতে পারে। এরকম বিপদ হতে রক্ষা পেতে কোনো উদ্ভিদ শীতকালে পাতা ঝরে যায়। স্থলজ পরিবেশে আরেকটা বলি, জলজ আবাসস্থলের মধ্যে প্রধান হলো বনজ পরিবেশ। এখানে প্রচুর পরিমাণে বৃক্ষ জাতীয় উদ্ভিদ জন্মে। এদের কাণ্ড শক্ত, মোটা এবং শাখা প্রশাখা যুক্ত থাকে। যে বৃক্ষ মানে বড় গাছগুলো, এতে কাণ্ড মোটা থাকে এবং শক্ত থাকে, এদের অনেক ডালপালা থাকে, ডালপালাকে শাখা প্রশাখা বলা হয়। এদের মূল মোটা, শক্ত, বিস্তৃত শাখা প্রশাখা যুক্ত, ফলে এরা কাণ্ডকে দৃঢ়ভাবে মাটির সাথে আটকে রাখে। তোমরা যদি দেখো এবং খেয়াল করো, তোমাদের বাড়ির পাশে যে বড় গাছগুলো আছে সেই গাছগুলোর যে ডালপালা গুলো দেখবে যে অনেক দূর ছড়াই গেছে, এবং মাটির নিচে শিকড় আছে সেটাও কিন্তু অনেক দূর ছড়াই যায়। তো আমি আসলে আমার যে নির্ধারিত টাইম খুব কম, আর 3 মিনিট সময় আছে। তো এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন করতে পারো 3 মিনিটের ভিতরে। ম্যাম হোমওয়ার্ক কি থাকবে? হোমওয়ার্ক তো শুধু একটাই দিয়েছিলাম, মনে আছে তোমার? নো ম্যাম। বিভিন্ন পরিবেশে জীব কিভাবে নিজেকে খাপ খাওয়ায় বা খাপ খেয়ে থাকে, এটাই হোমওয়ার্ক। ওকে ম্যাম। ম্যাম আপনি যে প্রশ্নগুলো দিয়েছেন এখানে 4টা প্রশ্ন, ম্যাম আমি 6টা প্রশ্ন তুলেছি, বলবো? জি বলো। 1 নাম্বার হচ্ছে মরজ পরিবেশের কয়েকটি পার্থক্যের নাম লেখো। 2 কয়েকটি মরজ আবাসস্থলের নাম লেখো, কয়েকটি মরজ আবাসস্থলের প্রাণীর নাম লেখো। 3 মেরু অঞ্চলে কি কি উদ্ভিদ ও প্রাণী বসবাস করে। 4 অভিযোজন কাকে বলে। 5 কচুরিপানার ফাঁপা অংশকে কি বলে, এবং 6 অভিযোজন কাকে বলে। হ্যাঁ ঠিক আছে। ম্যাম আরো কি অ্যাড করতে হবে? না, অ্যাড করতে হবে না, যথেষ্ট হয়েছে।
তো তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আর 5 মিনিট পরে আবার নতুন করে লিঙ্ক দেওয়া হবে বাংলাদেশ বিশ্ব পরিচয়। থ্যাংক ইউ।